3 কে যদি আমরা 11 কেভি দিয়ে ভাগ দিই তাহলে টোটাল নাম্বার অফ ডিস্ক যেটা রিকোয়ার্ড সেটা আমাদের বের হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পার ফেজে ইনসুলেশনের জন্য আমাদের প্রায় 8.5টা ডিস্ক রিকোয়ার্ড। সো এখানে আমাদের প্রায় 8.5টা ডিস্ক লাগবে। সো সেফটি ফ্যাক্টর এখানে রাখা হয়। সেফটি ফ্যাক্টরটা কেন রাখা হয় বলছিলাম যে সেফটি ফ্যাক্টরটা রাখার মেইন অবজেক্টিভটা হচ্ছে লাইনের ভোল্টেজ যদি কোনো কারণে বেড়ে যায়, ফর এক্সাম্পল যদি কোনো কারণে আন্ডারলোড কন্ডিশন অ্যারাইজ করে। আন্ডারলোড কন্ডিশন মানে আমরা জানি যে জেনারেটর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পাওয়ার জেনারেট করছে। সো আমাদের যত বেশি লোড কানেক্টেড থাকবে জেনারেটরের সাথে লোড বেশি কানেক্টেড হওয়ার কারণে যে প্রবলেমটা হবে, লোড আমরা জানি যে প্যারালালি কানেক্টেড থাকে। সো প্যারালাল কানেকশনের ফলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে যায়। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কমে যায় তাহলে আমাদের কারেন্টটা বেড়ে যায়। যেহেতু পাওয়ারটা লিমিটেড, একটা জেনারেটর নির্দিষ্ট অ্যামাউন্টের পাওয়ার জেনারেট করছে, যেটাকে আমরা বলতেছি পি ইকুয়াল টু ভি ইন্টু আই। সো যদি কোনো কারণে আমাদের কারেন্ট বেড়ে যায়, ভোল্টেজ অটোমেটিক্যালি কিন্তু কমে যাবে। আর আমাদের লোড যদি কম থাকে, লোড কম থাকা মানে কারেন্ট কম, আর কারেন্ট কম থাকা মানে ভোল্টেজ বেশি। সো আমাদের লাইনের ভোল্টেজ কিন্তু বেড়ে যাবে। সো লোড যত কম থাকবে লাইনের ভোল্টেজ তত বেশি হবে। সো লাইনের ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে আমাদের প্রপার ইনসুলেশন থাকতে হবে। অথবা কোনো কারণে যদি লাইটনিং হয়, লাইটনিং হচ্ছে একটা ইম্পালস যেটা লাইনের উপরে যদি কখনো ইম্পোজ হয়, সেক্ষেত্রে আমাদের লাইনের ভোল্টেজটা বেড়ে যেতে পারে। সো লাইনের ভোল্টেজ যদি বেড়ে যায় এবং এই কন্ডাক্টর টু গ্রাউন্ডের মধ্যে যদি প্রপার ইনসুলেশন না থাকে, তাহলে আমাদের কি হবে, এদিক দিয়ে একটা লিকেজ কারেন্ট ফ্লো হওয়ার একটা প্রভিশন ক্রিয়েট হবে। সো আমাদের লাইন ভোল্টেজ থেকে শুধুমাত্র আমাদের এখানে লাইন ভোল্টেজ হিসেবে যদি আমরা কনসিডার করি মাত্র 8.5টা ডিস্ক লাগতেছে, বাট আমাদের এখানে একটা সেফটি ফ্যাক্টর অবশ্যই রাখতে হবে। কারণ লাইনে ভোল্টেজ কোনো কারণে বেড়ে যেতে পারে, আন্ডারলোড কন্ডিশনে যেটা বললাম, অথবা লাইটনিং হওয়ার কারণে আমাদের ওভার ভোল্টেজ ক্রিয়েট হতে পারে, যার ফলে আমাদের লাইন ভোল্টেজ বেড়ে যেতে পারে। সো ইনসুলেশন যদি প্রপার না থাকে তাহলে লিকেজ কারেন্ট ফ্লো হওয়ার একটা প্রভিশন ক্রিয়েট হবে। সো এই জন্য আমাদের সেফটি ফ্যাক্টর রাখা হয় 1.5 দিয়ে আমরা যদি গুণ করি নাম্বার অফ ডিস্কে, তাহলে দেখা যায় যে 13টা ডিস্ক যদি আমি পরপর কানেক্ট করি তাহলে আমাদের প্রপার ইনসুলেশনটা প্রোভাইড হবে। এখন কোশ্চেন হচ্ছে সেফটি ফ্যাক্টরকে কেন 1.5 রাখা হয়, এর বেশি কেন না? এর বেশি যত বেশি রাখবো তত আমাদের নাম্বার অফ ডিস্কের পরিমাণ কিন্তু বাড়বে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ডিস্কটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে ডিস্ক রিকোয়ার্ডকে যদি আমরা এই সেফটি ফ্যাক্টর দিয়ে গুণ করি। তো সেফটি ফ্যাক্টর বাড়ালেন ইনসুলেশন লেভেল বাড়বে, বাট নাম্বার অফ ডিস্কের পরিমাণ বাড়বে, সো কস্ট এফেক্টিভ হবে না। সো এই জন্য একটা কনভেনশন যে আমাদের নর্মালি আমাদের সেফটি ফ্যাক্টর 1.5 রাখা হয়। সো এটা ছিল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য। আর লাইন টু লাইন ফল্ট সাধারণত হয় যদি দুইটা লাইন একটা গাছের সাথে শর্ট হয়ে যায়, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট দুইটা লাইন যদি একটা গাছের সাথে শর্ট হয়ে যায় তখন লাইন টু লাইন ফল্ট হতে পারে। আর লাইন টু লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। আর লাইন টু লাইন ফল্ট হবে যদি কন্ডাক্টর সুইং হয়, অর্থাৎ মনসুন পিরিয়ডে আমাদের যখন বর্ষাকাল হয় তখন আমাদের কি হয়, কন্ডাক্টরগুলো সুইং করে। সুইং করার কারণে একটা কন্ডাক্টর যদি আরেকটা কন্ডাক্টরের সাথে টাচ করে তাহলে আমাদের এই লাইন টু লাইন ফল্ট হবে। আর লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে যদি দুইটা কন্ডাক্টর একটা গাছের সাথে শর্ট হয়ে যায়, তাহলে আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট হওয়ার একটা পসিবিলিটিস ক্রিয়েট হবে। সো এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, নেক্সট পার্টে আমরা চলে যাই, কনসিকুয়েন্স অফ ফল্ট। এই যে ফল্ট হবে, এই ফল্ট হওয়ার পরে আমাদের এফেক্টটা কি হবে? ফল্ট হওয়ার পরে আমাদের দুই ধরনের এফেক্ট হয়। এক নাম্বার যেটাকে আমরা বলতেছি থার্মাল ড্যামেজ, আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক ড্যামেজ। থার্মাল ড্যামেজটা কি? আমাদের যত বেশি কারেন্ট বাড়বে, ফর এক্সাম্পল আমি একটা 5 অ্যাম্পিয়ারের ওয়্যার নিলাম, 5 অ্যাম্পিয়ার ওয়্যার বলতে কি বুঝাচ্ছি আমি, যে এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারবে 5 অ্যাম্পিয়ার, এর বেশি না। সো এই ওয়্যারের চারপাশে কি থাকে, একটা ইনসুলেশন থাকে। এই ইনসুলেশনটা প্রোভাইড করা হয় কিসের জন্য? যাতে কেউ টাচ করলে শক না খায়। সো এখন 5 অ্যাম্পিয়ারের ওয়্যারের ভিতর দিয়ে যদি ওভার কারেন্ট যায়, ধরুন 8 অ্যাম্পিয়ার যাচ্ছে বা 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, সে তো ইনস্ট্যান্টলি পড়বে না। সেই যাওয়ার ফলে আইস করার লস হবে। আইস করার লস মানে হিট হবে।
এই যে হিট, এই হিটটা তো ডেসিপেট হবে। সো এই হিটের কারণে আমাদের এই কন্ডাক্টরের চারপাশে যে ইনসুলেশনটা আছে সেই ইনসুলেশনটা ধীরে 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 ড্যামেজ হতে থাকবে। সো ড্যামেজ হতে হতে একটা সময় পরে কেউ যদি টাচ করে তখন সে কিন্তু শর্ট হবে। সো এই জন্য এই থার্মাল ড্যামেজটা হচ্ছে গিয়ে স্লো অপারেশন। ফার্স্টে কি হবে, ওভার কারেন্ট হবে। ওভার কারেন্ট যদি অনেক সময় ধরে থাকে তখন আস্তে আস্তে করে হিট আপ হবে। হিট আপ হওয়ার কারণে ইনসুলেশন ড্যামেজ হবে। ইনসুলেশন ড্যামেজ হওয়ার পরে কেউ যদি এটাকে টাচ করে তখন সে শক পাবে। সো এই কারণে এই থার্মাল ড্যামেজ, এটাকে আমরা বলতেছি থার্মাল ড্যামেজ, টেম্পারেচারে বাড়ার কারণে যে ড্যামেজ। আর টেম্পারেচার বাড়ার কারণ হচ্ছে ওভার কারেন্ট। সো এটা ডিপেন্ড করে অন থার্মাল উইথস্ট্যান্ড ক্যাপাবিলিটি অফ ইনসুলেশন, অর্থাৎ একটা ইনসুলেটরের ইনসুলেশন ক্যাপাবিলিটি কতটুকু আছে। যত বেশি ইনসুলেশন বেশি থাকবে তার ড্যামেজের পরিমাণটা তত কম হবে, আর যত বেশি ইনসুলেশন ক্যাপাবিলিটিটা কম থাকবে তত তার ড্যামেজটা বেশি হবে। সো এটার মেইন যে এফেক্টটা সেটা হচ্ছে কি তার ইনসুলেশনটা ড্যামেজ হয়ে যাবে। থার্মাল ড্যামেজে আমাদের মেইন যে যেটা হবে সেটা হচ্ছে ইনসুলেশনটা ড্যামেজ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ইলেকট্রোডাইনামিক ড্যামেজ। ইলেকট্রোডাইনামিক ড্যামেজটা কি? ফর এক্সাম্পল, একটা ট্রান্সফরমারে যখন ওভারলোডেড হবে বা একটা জেনারেটর যখন ওভারলোডেড হবে, জেনারেটর বা ট্রান্সফরমার যাই ওভারলোড হোক না কেন, কারেন্টের ভ্যালু বাড়বে। বাড়লে কি হবে, এর চারপাশে ইলেকট্রিক ফিল্ড, আমরা জানি যে একটা কারেন্ট কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস করে তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। সো ইলেকট্রিক ফিল্ড হবে তার চারপাশে। যত বেশি কারেন্ট হবে তার ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটাও তত বেশি হবে। সো এই ইলেকট্রিক ফিল্ড যে জায়গায় থাকবে সেই জায়গায় আমার তার ভিতরে, এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি কোনো মেটাল প্লেট থাকে বা বডি থাকে অথবা কোনো কন্ডাক্টিং মেটেরিয়ালস থাকে, সেক্ষেত্রে সেই কন্ডাক্টিং মেটেরিয়ালসের ভিতরে বা মেটাল প্লেটের ভিতরে এই ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের কারণে একটা কারেন্ট ইনডিউসড হবে। এই কারেন্ট যে ইনডিউসড হলো এটা কিন্তু আমাদের সরাসরি কারেন্ট না, এটা ইন্ডাকশন প্রসেসে কারেন্ট। এই ইন্ডাকশন প্রসেসে যে কারেন্টটা হলো সেই কারেন্টের জন্য আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করবে। তার মানে এখানে আমাদের দুইটা ফ্লাক্স আসছে। একটা ফ্লাক্স হচ্ছে মেইন ফ্লাক্স, আর আরেকটা ফ্লাক্স হচ্ছে ইন্ডাকশন প্রসেসে কারেন্ট হওয়ার পরে সেই কারেন্টের কারণে আরেকটা ফ্লাক্স। এই ফ্লাক্স মেইন ফ্লাক্সকে অপোজ করবে, একটা ফ্লাক্স আর একটা ফ্লাক্সকে অপোজ করবে। অপোজ করার কারণে আমাদের একটা ফোর্স জেনারেট করবে যেটাকে আমরা বলি রিপেলিং ফোর্স। এই রিপেলিং ফোর্সটা একটা আরেকটাকে অপোজ করবে। অপোজ করার কারণে যে প্রবলেমটা হবে, যে এখানে এই যেখানে আমরা বলতেছি যে এখানে একটা ফোর্স জেনারেট করবে, তার মানে আমাদের যে স্ট্রাকচারটা অর্থাৎ মেটাল যে বডিটা, আমাদের যে ট্রান্সফরমারের বডি বলো বা জেনারেটরের বডি বলো, সেটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ভিতরে একটা লার্জ অ্যামাউন্টের ফোর্স জেনারেট করবে। এখন ফোর্সটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে কতটুকু কারেন্ট যাচ্ছে। যত বেশি কারেন্ট যাবে তত বেশি আমাদের এই রিপেলিং ফোর্সটা বাড়বে, এবং রিপেলিং ফোর্স বাড়ার কারণে আমাদের যে মেটাল প্লেট এগুলো ডিস্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ এটা শেপটা চেঞ্জ হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি যে ডি শেপ হয়ে যাবে। অ্যান্ড ডিস্ট্রাকচার দ্য হোল ইকুইপমেন্ট স্ট্রাকচারালি, তার মানে আমাদের স্ট্রাকচারটা ড্যামেজ হয়ে যাবে। সো আমাদের ট্রান্সফরমারের বডি বা জেনারেটর বডি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো জিনিসটাকেই আমাদের রিপ্লেস করতে হবে। আমাদের শুধুমাত্র কন্ডাক্টরটাকে রিপ্লেস করলে হবে না, পুরো জেনারেটরটাকে বা ট্রান্সফরমারটাকে আমাদের কিন্তু রিপ্লেস করতে হবে। সো এই জন্য এইসব ক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্ট্রিপিংটা অবশ্যই দরকার। ইনস্ট্যান্টেনিয়াস স্ট্রিপিং মানে কি, সাথে সাথে আমাদের কি করতে হবে, সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিতে হবে যাতে করে সার্কিট ব্রেকার ইনস্ট্যান্টলি অপারেট করে, অর্থাৎ ইনস্ট্যান্টলি সার্কিট লাইনটাকে ব্রেক করে দেয়, যেটাকে আমরা বলতেছি ট্রিপিং। সো ইনস্ট্যান্টলি সার্কিট ব্রেকারকে অপারেট করতে হবে। থার্মাল ড্যামেজের ক্ষেত্রে আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি অপারেট করার দরকার নাই। কেন ইনস্ট্যান্টলি অপারেট করার দরকার নাই? কারণ থার্মাল ড্যামেজটা হয় আন্ডারলোডেড কন্ডিশনে, অর্থাৎ যখন ভোল্টেজ বেড়ে যাবে। সো ভোল্টেজ বেড়ে গেলে তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়। সো ভোল্টেজ বাড়ার কারণে আমরা বললাম যে আন্ডারলোড কন্ডিশনে হয়। সো সেক্ষেত্রে লোড বাড়ালেই কিন্তু আমাদের ড্যামেজের পরিমাণটা কমে আসবে। অথবা আমরা যদি এখানে লাইটনিং এর ক্ষেত্রে যে ভোল্টেজ যে বেড়ে যেতে পারে সেটা কিন্তু একটা ইম্পালস, সেটা কিন্তু সাথে সাথে কিন্তু ট্রিপিং এর দরকার নাই। কারণ ইম্পালস মানে খুবই অল্প সময়ের জন্য ভোল্টেজটা বেড়ে যাবে, খুবই অল্প সময়ের জন্য যদি ভোল্টেজ বেড়ে যায় তখন কিন্তু এই ড্যামেজটা অত বেশি হবে না। সো এইসব ক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিং দরকার নেই। যদি আন্ডারলোড কন্ডিশন অনেকক্ষণ ধরে থাকে
অথবা ভোল্টেজ যদি কোনো কারণে লাইনে অনেকক্ষণ ধরে বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রিপিং এর দরকার থাকে। বাট ইলেকট্রোডাইনামিক ড্যামেজ যেটা, এটা সাধারণত হাই কারেন্টের কারণে হয়ে থাকে। সো হাই কারেন্টের কারণে আমাদের এই রিপেলিং ফোর্সটা জেনারেট করে, সো আমাদের জেনারেটর বা ট্রান্সফরমারের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো সেসব ক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিংটা অবশ্যই দরকার। দুইটার মধ্যে কি ডিফারেন্সটা কি বোঝা গেছে? জি স্যার। সো এই দুই ধরনের ড্যামেজ আমরা মেইনলি আমাদের ইকুইপমেন্টের মধ্যে হয়ে থাকে, এই ফল্টের কারণে আমাদের এই দুই ধরনের ড্যামেজ হয়। আচ্ছা, সো নেক্সট টপিকস আমরা চলে যাই, প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ফল্টস অন ডিফারেন্ট এলিমেন্ট। আমরা যে এই ফল্টগুলা দেখলাম, এই ফল্টগুলা কোথায় কোনটা কি পরিমাণে হয় সেটা একটা এই চার্টের মাধ্যমে আমরা দেখতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারহেড ট্রান্সমিশন লাইনে 50% মতন ফল্ট হয়। আমাদের যত ফল্ট আছে তার মধ্যে 50% ফল্টই হয় আমাদের ট্রান্সমিশন লাইনে। এই ওভারহেড ট্রান্সমিশন লাইনে আমাদের 50% মতো ফল্ট হয়। আর আন্ডারগ্রাউন্ড কেবল যেটা মাটির তলা দিয়ে গেছে সেখানে মাত্র 10% ফল্ট হয়। আমরা এতদিন এত কথা যে বললাম যে লাইন টু লাইন ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই সব ফল্ট হচ্ছে গিয়ে আমাদের এই ওভারহেড লাইনের। আর আন্ডারগ্রাউন্ড কেবলে যেহেতু এই সব হওয়ার পসিবিলিটিস, আন্ডারগ্রাউন্ডের এইসব হওয়ার পসিবিলিটিস খুবই কম। তো সেসব ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে যদি আমরা পাওয়ারটাকে ট্রান্সমিট করি, তাহলে দেখা যায় যে অকারেন্স অফ ফল্ট মাত্র 10%। এছাড়া সুইচ গিয়ারের ভিতরে, অর্থাৎ যেখানে আমাদের সিপিপিটি অর্থাৎ সাবস্টেশনের ভিতরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কানেক্টেড থাকে, যেমন সিটি থাকে, পিটি থাকে, লাইটনিং অ্যারেস্টার থাকে, ট্রান্সফর্মার থাকে, বিভিন্ন ধরনের সুইচিং ইকুইপমেন্ট থাকে, আইসোলেটর থাকে। সো এইসব সুইচিং ইকুইপমেন্টে ফল্ট হয় মাত্র 15%। ঠিক আছে, কারণ এটা হচ্ছে গিয়ে একেবারে সাবস্টেশনের সাথেই কানেক্টেড থাকে। সো এটা সবসময় চোখের সামনেই থাকে। সো ফল্টের প্রভিশন এখানে কম, এখানে অ্যাপ্রক্সিমেটলি 15% ফল্ট হতে পারে। আর ট্রান্সফর্মারে সাধারণত আরও ট্রান্সফর্মারের ফল্টগুলো সাধারণত 15% হয়। আর মিসেলেনিয়াস ফল্ট বলতে এখানে আমরা সাবস্টেশনের কন্ট্রোল রুমে বিভিন্ন ধরনের ফল্ট হতে পারে। সাবস্টেশনের দুইটা পার্ট থাকে, একটা পার্টকে আমরা বলি সুইচ ইয়ার্ড, এটা নেক্সট ক্লাসে আমরা দেখব। আর একটা হচ্ছে কি কন্ট্রোল রুম, যেখান থেকে কন্ট্রোল করা হয়। সো কন্ট্রোল রুমে আমাদের নর্মালি 10% মতন ফল্ট হয়। আর ট্রান্সফর্মারের ভিতরে আমাদের বা সাবস্টেশনের বাইরে আউটডোরে সুইচ ইয়ার্ডে আমাদের 15% মতন ফল্ট হয় নর্মালি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল হচ্ছে কি 100%। এই 100% ফল্টের মধ্যে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে দেখতে পারবো যে শুধুমাত্র আমাদের ওভারহেড ট্রান্সমিশন লাইনে ম্যাক্সিমাম ফল্ট হওয়ার পসিবিলিটিসটা বেশি। অন্য ক্ষেত্রে কিন্তু আমাদের ফল্ট হওয়ার পসিবিলিটিসটা অত বেশি না, প্রভিশনটা কম, কিন্তু ওভারহেড ট্রান্সমিশন লাইনে আমাদের ফল্ট হওয়ার পসিবিলিটিস বেশি, যেটা লাইন টু লাইন হতে পারে অথবা লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। এই চার্টটা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আমরা দেখলাম যে ওভারহেড ট্রান্সমিশন লাইনে ফল্টের পরিমাণটা সবচেয়ে বেশি। ট্রান্সমিশন লাইনে ফল্টের পরিমাণটা সবচেয়ে বেশি। এখন এক্ষেত্রে দেখতে পারি যে আমরা এই ওভারহেড লাইনের মধ্যেও কিন্তু আমরা 4টা ক্যাটাগরিতে এটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ট্রিপল লাইন ফল্ট আর ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সো ট্রিপল লাইন ফল্ট অর ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা কি কারণে হয় বলছিলাম? এটা হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল ফল্টকে আমরা কি বলছিলাম, যে সিমেট্রিক্যাল ফল্ট কেন হয়? সিমেট্রিক্যাল ফল্ট হয় কারণ হচ্ছে লাইনের সাথে আর্থিং সুইচ কানেক্টেড থাকে, লাইন টু গ্রাউন্ডে আর্থিং সুইচ কানেক্টেড থাকে, একটা 3 ফেজ আর্থিং সুইচ কানেক্টেড থাকে। সো এই আর্থিং সুইচ যদি কেউ অ্যাক্সিডেন্টালি ক্লোজ করে, কখন ক্লোজ করবে? সার্কিট ব্রেকার ক্লোজ অবস্থায়। সেক্ষেত্রে আমাদের ট্রিপল লাইন ফল্ট হতে পারে অথবা ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। সো এটা অ্যাক্সিডেন্টাল অপারেশন। এবং লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে এটা ইন্টারলক করা অবস্থায় থাকে, অর্থাৎ সার্কিট ব্রেকার কানেক্টেড অবস্থায় কখনোই আর্থিং সুইচকে ক্লোজ করা যায় না। সার্কিট ব্রেকারকে ডিসকানেক্ট করে আমাদের আর্থিং সুইচকে ক্লোজ করতে হয়। সো এ কারণে আমাদের এই ফল্টটা ইন্টারলক যেহেতু করা থাকে, সো এ কারণে আমাদের এই ফল্টের প্রভিশনটা অনেক কম, 1% অর লেস। সাধারণত সিমেট্রিক্যাল ফল্ট হয় না বললেই। আচ্ছা, এখন বাকি 3টা ফল্ট আছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে
লাইন টু গ্রাউন্ড ফলটা হচ্ছে সবচেয়ে বেশি। এই লাইন টু গ্রাউন্ড ফল্ট কেন হয়, একটু আগেও আমরা বললাম যে ইনসুলেশন ব্রেকডাউনের কারণে হতে পারে, অথবা লাইটনিং এর কারণে হতে পারে, অথবা আমাদের লাইন যদি সরাসরি গ্রাউন্ডের সাথে ছিঁড়ে পড়ে গিয়ে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই লাইন টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। সো এখানে এই আর বাকিটা লাইন টু লাইন ফল্ট হয় হচ্ছে এয়ার, যখন প্রেশার অনেক বেশি থাকে তখন দুইটা লাইন যদি সুইং করে তখন টাচ করলে লাইন টু লাইন ফল্ট হতে পারে। আর ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় যদি দুইটা লাইন একটা গাছের সাথে শর্ট হয়ে যায়। তো এখানে বাকি বাকি যে ফল্টগুলো আছে লাইন টু গ্রাউন্ড বাদে, এগুলার প্রভিশনটা খুবই কম। সো আমাদের মেইন কনসার্ন যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এই লাইন টু গ্রাউন্ড ফল্ট। কারণ লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে গ্রাউন্ডের রেজিস্ট্যান্স আমরা জানি 0 অ্যাপ্রক্সিমেটলি। সো অ্যাপ্রক্সিমেটলি যদি 0 হয় তাহলে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা থাকবে অনেক হাই। আর এগুলোকে বলে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। অ্যাসিমেট্রিক্যাল মানে আমাদের এটার মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এসি কম্পোনেন্ট প্লাস ডিসি কম্পোনেন্ট। আমরা দেখেছি যে এসির সাথে যদি ডিসি অ্যাড করি তাহলে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা হয়ে যায় অনেক বেশি। ডিসির সাথে এসি কারেন্টকে যদি অ্যাড করা হয় তাহলে ম্যাগনিটিউড অফ কারেন্ট হয়ে যায় অনেক বেশি। সো এ কারণে আমাদের কারেন্টের ম্যাগনিটিউড বেশি হওয়ার কারণে ওই থার্মাল ড্যামেজ হবে এবং ইলেকট্রোডাইনামিক ড্যামেজ হবে। সো এই কারণে আমাদের এই লাইন টু গ্রাউন্ড ফল্টকে প্রোটেকশন দেওয়াটা খুবই দরকার। পাওয়ার সিস্টেমে এই লাইন টু গ্রাউন্ড ফল্ট প্রোটেকশন যাতে ইনস্ট্যান্টলি প্রোটেকশন দেওয়া যায় সেই জিনিসটা আমাদের, সেই প্রভিশনগুলো থাকতে হবে। সো এই পর্যন্ত কারো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে চলে যাই আমরা। ফল্ট দুই ধরনের হতে পারে, একটাকে আমরা বলতেছি ট্রানজিয়েন্ট ফল্ট, আরেকটা হচ্ছে পার্মানেন্ট ফল্ট। এই যে ক্যাটাগরিগুলো দেখলাম আমরা, লাইন টু লাইন থেকে শুরু করে লাইন টু ট্রিপল লাইন ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট, অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, এগুলো দুইটা ক্যাটাগরির হতে পারে। আবার একটাকে ট্রানজিয়েন্ট ফল্ট বলি, আরেকটাকে আমরা বলি পার্মানেন্ট ফল্ট। ট্রানজিয়েন্ট ফল্ট মানে খুবই অল্প সময়ের জন্য এসে চলে যাবে, খুবই অল্প সময়। সো খুবই অল্প সময় এসে চলে যাবে, এটা কি ধরনের ফল্ট হতে পারে? যেমন ধরো একটা লাইনে লাইটনিং হলো, লাইটনিং হলে কি হবে, লাইটনিংটাকে আমরা বললাম যে এটা মাইক্রো সেকেন্ড রেঞ্জ, খুবই অল্প সময়ের জন্য এসেই চলে যাবে, অর্থাৎ লাইনের ভোল্টেজটা হঠাৎ করে বেড়ে আবার নর্মাল হয়ে যাবে। সো এই লাইটনিংকে ডিসচার্জ করার জন্য অবশ্যই আমাদের সেরকম প্রভিশন থাকবে। আমাদের লাইটনিং অ্যারেস্টার আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো লাইটনিং অ্যারেস্টার কিভাবে লাইটনিংকে অ্যারেস্ট করে আমাদের ভোল্টেজটাকে কমায়। সো এই লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমে আমরা লাইটনিংকে অ্যারেস্ট করতে পারি। আর এর ফলে আমাদের এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট টাইপের ফল্ট, কারণ এটা সবসময় থাকে না, এটা অল্প সময়ের জন্য হয়তো লাইনের ভোল্টেজটা বেড়ে যায় অথবা বেড়ে গিয়ে আবার কিন্তু নর্মাল কন্ডিশনে চলে আসে। অথবা হতে পারে আমাদের যদি আন্ডারলোডেড কন্ডিশনে আমাদের ওভার ভোল্টেজ হতে পারে, সেক্ষেত্রেও এগুলো কিন্তু ট্রানজিয়েন্ট কন্ডিশন। অথবা ওভারলোডেড কন্ডিশন হতে পারে। ওভারলোডেড কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ যত বেশি ওভারলোডেড হবে আমাদের কারেন্টের ম্যাগনিটিউড বাড়বে। সো ওভারলোডকে আন্ডারলোড করারও আমাদের প্রভিশন আছে, যে ওভারলোডকে আন্ডারলোড করার জন্য আমাদের লোডশেডিং করতে হয়। লোডশেডিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটা সার্টেন অ্যামাউন্টের লোড সিস্টেম থেকে ডিসকানেক্ট করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের লোডটা মেইনটেইন থাকবে। সো আমাদের একটা পার্টিকুলার লোড সবসময় মেনটেন করতে হবে, যেটা সবসময় নর্মাল লোড হিসেবে থাকবে। ওভারলোড কন্ডিশন সবসময় রাখা যাবে না, কিছু এক্সট্রিম কেসে হয়তো ওভারলোড কন্ডিশন রাখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমাদের লোডগুলো নর্মাল রেঞ্জে থাকতে হবে। ওভারলোড কন্ডিশন যাতে অ্যারাইজ না হয় সে কারণে আমরা এক বা একের অধিক জেনারেটর প্যারালালি কানেক্ট করি। সো ট্রানজিয়েন্ট কন্ডিশন এগুলো কিন্তু ট্রানজিয়েন্ট টাইপের ফল্ট। অথবা দুইটা মনসুন পিরিয়ডে, যখন বর্ষাকালে, তখন যখন এয়ার প্রেশার অনেক বেশি থাকে তখন আমাদের দুইটা লাইন, একটা লাইন আর একটা লাইনের সাথে সুইঙ্গিং করার কারণে আমার একটা লাইন আর একটা লাইনকে টাচ করতে পারে। সো এগুলো কিন্তু ট্রানজিয়েন্ট ইন নেচার, এগুলো সব কিছুই ট্রানজিয়েন্ট ইন নেচার। সো এগুলোর জন্য আমাদের ইনস্ট্যান্টিনিয়াস ট্রিপিং এর দরকার লাগে না, সাথে সাথে ট্রিপ করার দরকার লাগে না। ট্রিপ করার দরকার কখন, যখন এটা পার্মানেন্ট ইন নেচার হবে। যেমন একটা লাইন ছিঁড়ে গিয়ে এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, অথবা একটা লাইনের যে ইনসুলেটর, যেটা আমরা একটু আগে দেখালাম, লাইনের সাথে আমাদের ট্রান্সমিশন টাওয়ারের মাঝখানে ইনসুলেশন থাকে,
এই ইনসুলেশন যদি একটা ড্যামেজ হয়ে যায়, একটা ইনসুলেটর, একটা ডিস টাইপ ইনসুলেটর যদি কাজ না করে বা একটা ড্যামেজ হয়ে গেছে, বা সেক্ষেত্রে আমাদের কি হবে, এখান থেকে একটা কন্টিনিউয়াসলি লিকেজ কারেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো করতে থাকবে। সো সেক্ষেত্রেও এটাকে আমরা বলতে পারি পার্মানেন্ট টাইপের ফল্ট। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি পার্মানেন্ট ফল্ট। সো এই পার্মানেন্ট ফল্টগুলোকে ফল্টটা শুধুমাত্র আইসোলেট করলেই হবে না, এটাকে এই ফল্টটাকে রিমুভ করতে হবে সিস্টেম থেকে, তারপরে আমরা সার্কিট ব্রেকারকে অন করব। ট্রানজিয়েন্ট টাইপের ফল্টকে এটা নিজেই অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে, ওভারলোড আন্ডারলোড সবসময়ই হতে থাকবে, আর লাইটনিংও এসেই চলে যাবে। সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইনস্ট্যান্টলি ট্রিপিংয়ের দরকার লাগে না। ইনস্ট্যান্টলি ট্রিপিং বলতে আমরা কি বুঝি, ইনস্ট্যান্টলি ট্রিপিংয়ে কেন সবসময় আমরা করি না, এর কারণ হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন, ফর এক্সাম্পল 132 কেভি একটা লাইন, এই লাইনের সাথে অনেক লোড কানেক্টেড। এখন যদি আমি একটা ট্রান্সমিশন লাইনে ইনস্ট্যান্টলি ট্রিপিং করি, তাহলে ওই লাইনের সাথে যত লোড কানেক্টেড আছে সমস্ত লোড এফেক্টেড হবে। সো একটা লার্জ নাম্বার অফ এরিয়া কিন্তু এফেক্টেড হবে। সো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টলি ট্রিপিং করি না। ইনস্ট্যান্টলি ট্রিপিং করলে একটা কমপ্লিট এরিয়া ব্ল্যাক লোডশেডিং হয়ে যায়। সো এই জন্য আমরা এগুলো টাইম ডিলেইড অপারেশন থাকে। যদি ফল্টটা পার্মানেন্ট হয়ে যায় তাহলে তখন আমরা অবশ্যই এগুলোকে ইনস্ট্যান্টলি ট্রিপিং করতে হবে, না হলে আমাদের সিস্টেমটা ড্যামেজ হবে। সো ইনস্ট্যান্টলি ট্রিপিং তখনই দরকার যখন এটা পার্মানেন্ট টাইপের ফল্ট হবে। সো এই পর্যন্ত কারো প্রবলেম আছে? না স্যার, না স্যার। ঠিক আছে, আচ্ছা। occurrence of fault can cause, এই যে ফল্ট হলো, এই ফল্টের পরে ফল্টে হওয়ার ফলে কি কি প্রবলেম হবে। এক নম্বর প্রবলেম যেটা, সেটা হচ্ছে কি ইন্টারাপশন ইন পাওয়ার সাপ্লাই টু দ্য কনজিউমার। প্রথম প্রবলেম যে আমাদের কি হবে, সাপ্লাই কন্টিনিউটিটা ইন্টারাপ্টেড হবে, সো কনজিউমার কিন্তু পাওয়ার পাবে না। ঠিক আছে, লাইনে ফল্ট হলে আমাদের একটা সিস্টেম কিন্তু একটা একটা পার্টিকুলার লোড কিন্তু সিস্টেম থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে, সো আমাদের কনজিউমার পাওয়ার পাবে না। সো এটা এক নম্বর প্রবলেম। দুই নম্বর প্রবলেম কি, সাবস্টেন্সিয়াল লস টু রেভিনিউ ডিউ টু দ্য ইন্টারাপশন অফ সার্ভিস। এই যে ইন্টারাপশন হলো, এই ইন্টারাপশনের ফলে তো কনজিউমার পাওয়ার পাচ্ছে না, সো সে পাওয়ার কনজিউম করছে না। সো পাওয়ার যদি কনজিউম না করে তাহলে আমাদের রেভিনিউ লস হবে, কারণ আমাদের পাওয়ার যত বেশি কনজিউম করাবো তত বেশি আমরা রেভিনিউ পাবো। যদি একটা কাস্টমার যদি পাওয়ার কনজিউম না করে তাহলে তো আমাদের রেভিনিউ হবে না। সো এই কারণে আমাদের লসের পরিমাণটা অনেক বেশি হবে। সো এটা হচ্ছে কি দুই নাম্বার প্রবলেম, অকারেন্স অফ ফল্ট এর কারণে আমাদের এই সেকেন্ড প্রবলেমটা অ্যারাইজ করবে। তিন নাম্বার যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে কি লস অফ সিনক্রোনিজম। সো কেন লস অফ সিনক্রোনিজম হবে সেটা আমরা বলছি যে ওয়াইড স্প্রেড ব্ল্যাকআউট ডিউ টু ট্রিপিং অফ মাল্টিপল অফ লাইনস অর জেনারেটর। আমরা যখন দুইটা লাইনে যখন লোড বেশি থাকে তখন দুইটা লাইনকে আমরা প্যারালালি কানেক্ট করি, অথবা লোড বেশি থাকার কারণে আমাদের জেনারেটরকে প্যারালালি কানেক্ট করতে হয়। সো প্যারালাল কানেকশনের কন্ডিশনগুলো কি, একটা লাইন আরেকটা লাইনের সাথে যদি কানেক্ট করতে হয়, অথবা একটা জেনারেটর আরেকটা জেনারেটরের সাথে যদি কানেক্ট করতে হয়, তাহলে আমাদের এই যে কন্ডিশন, এই কন্ডিশনগুলোর মধ্যে চারটা কন্ডিশন আছে। একটা হচ্ছে ভোল্টেজ সেম থাকতে হবে, অর্থাৎ দুইটা লাইনের যদি ভোল্টেজ সেম থাকে তাহলে আমরা দুইটা লাইনকে আমরা প্যারালালি কানেক্ট করতে পারবো। আদারওয়াইজ কি হবে, আমাদের একটা লাইন থেকে আরেকটা লাইনে কিন্তু কারেন্ট, সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে। সো দুইটা লাইনের মধ্যে ভোল্টেজ সেম থাকতে হবে, তাহলে আমরা দুইটা লাইনকে আমরা প্যারালালি কানেক্ট করতে পারবো। আর কি করতে হবে, ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে। দুইটা লাইনের ফ্রিকোয়েন্সি, একটা 50 হার্জ যদি হয় আরেকটা লাইনের ফ্রিকোয়েন্সি 50 হার্জ হতে হবে। ফেজ অ্যাঙ্গেল সেম থাকতে হবে, মানে আর ওয়াই বি এই প্রত্যেকটার মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল আমরা জানি 120 ডিগ্রি করে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ফেজ অ্যাঙ্গেল সেম থাকতে হবে। সো আর এর সাথে আর, ওয়াই এর সাথে ওয়াই, বি এর সাথে বি, এবং ফাইনালি ফেজ সিকোয়েন্সটা সেম থাকতে হবে। সো আর ওয়াই বির সাথে আর ওয়াই বি কানেক্ট করতে হবে, আর বি ওয়াই কানেক্ট করা যাবে না। সো এই চারটা কন্ডিশন যে বললাম, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ফেজ অ্যাঙ্গেল অ্যান্ড ফেজ সিকোয়েন্স, এই চারটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা একটা জেনারেটরের সাথে কানেক্ট করতে পারবো, অথবা একটা লাইনের সাথে আর একটা লাইন আমরা কানেক্ট করতে পারবো। আদারওয়াইজ একটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো হওয়ার একটা প্রভিশন থাকবে। সো এই চারটা কন্ডিশন যখন স্যাটিসফাই হবে এরপরে আমরা প্যারালাল কন্ডিশনে যাব। এখন ধরি যে দুইটা লাইন প্যারালালি কানেক্টেড আছে,
এমন অবস্থায় একটা লাইনে ফল্ট হলো, তাহলে আমরা কি করব, যে লাইনে ফল্ট হয়েছে শুধুমাত্র সে পার্টিকুলার লাইনটাকে আমরা সিস্টেম থেকে ডিসকানেক্ট করব। শুধুমাত্র যদি সেই লাইনটাকে সিস্টেম থেকে আমরা ডিসকানেক্ট করি, তাহলে কি হবে, আমাদের এই যে সিনক্রোনাইজ যে কন্ডিশনটা, এটা কিন্তু থাকছে না আর। সো সিনক্রোনিজমটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলতেছি লস অফ সিনক্রোনিজম। একটা লাইনের সাথে আরেকটা লাইনকে আমরা যে চারটা কন্ডিশন স্যাটিসফাই করার পরে সিনক্রোনাইজ করলাম, এই সিনক্রোনাইজম কন্ডিশনটা কিন্তু আর থাকছে না। সো এটাকে আমরা বলতেছি লস অফ সিনক্রোনিজম। সিনক্রোনিজমটা থাকছে না। আর ফাইনালি এই ফল্ট হওয়ার কারণে যেটা হতে পারে যে এক্সটেন্সিভ ড্যামেজ টু ইকুইপমেন্টস। যত বেশি কারেন্ট হবে তত ড্যামেজের পরিমাণটা অনেক বেশি হবে। সো ইকুইপমেন্টগুলো ড্যামেজ হবে। ইকুইপমেন্ট বলতে এখানে আমরা কি বুঝতেছি, জেনারেটর ড্যামেজ হবে, জেনারেটর হচ্ছে কি ফার্স্ট ইকুইপমেন্ট, তারপরে ট্রান্সফরমার ড্যামেজ হবে, ট্রান্সমিশন লাইন ড্যামেজ হবে, বাসবার ড্যামেজ হবে, অর্থাৎ যে যে লোকেশনে ফল্ট হবে সেই ইকুইপমেন্টগুলো ড্যামেজ হতে থাকবে। সো চারটা কন্ডিশন কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। 5 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কি সিরিয়াস হ্যাজার্ড টু পার্সোনাল। সো যখন ফল্ট হবে তখন এটা কিন্তু যারা মেইনটেনেন্সে থাকবে তাদের জন্য কিন্তু এটা পার্সোনাল হ্যাজার্ড হিসেবে হতে পারে, ঠিক আছে? কারণ এটা যখন যদি একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, অথবা একটা তার একটা কন্ডাক্টর ঝুলে আছে, ফর এক্সাম্পল একটা কন্ডাক্টর ঝুলে আছে, লাইন থেকে গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, সো এই অবস্থায় তো কোনো কারেন্ট যাচ্ছে না, যেহেতু কন্ডাক্টরটা কি ফ্লোটিং অবস্থায় আছে, লাইন এবং গ্রাউন্ডের সাথে কন্ডাক্টরটা ঝুলে আছে, ফ্লোটিং অবস্থায় আছে। সো আই ইকুয়াল টু কত, 0, যেহেতু ওপেন সার্কিটে কারেন্ট যায় না। কিন্তু ওই কন্ডাক্টরটাকে কেউ যদি টাচ করে তাহলে কিন্তু সে অবশ্যই শকড হবে। কেন শকড হবে? কারণ তার সাথে একটা লাইন এবং গ্রাউন্ডের সাথে কি একটা কন্টিনিউয়াস পাথ কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমার মাধ্যমে, অর্থাৎ যে টাচ করবে তার মাধ্যমে। সো এখানে কিন্তু পার্সোনাল ড্যামেজ হওয়ার পসিবিলিটিসও কিন্তু, বা হ্যাজার্ড হওয়ার পসিবিলিটিসও কিন্তু অনেক বেশি থাকবে। সো ফল্টি অবস্থায় অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের ফল্টি কন্ডিশনকে কখনোই রাখা যাবে না সিস্টেমের ভিতরে। যখনই ফল্ট হবে তখনই আমাদের এই ফল্টটাকে রিমুভ করতে হবে। ট্রানজিয়েন্ট ফল্টের কথা আলাদা, বাট যখন এটা পার্মানেন্ট ইন নেচার হবে তখন ফল্টটাকে যত দ্রুত সম্ভব সিস্টেম থেকে রিমুভ করতে হবে। আচ্ছা, আমরা এখন একটা ওয়ান লাইন ডায়াগ্রাম দেখছি। সো এই ওয়ান লাইন ডায়াগ্রামটা একটু ভালো করে আমরা স্টাডি করি যে এটার ভিতরে কি আছে। সো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা জেনারেটিং স্টেশন, অর্থাৎ যেখানে পাওয়ারটা জেনারেট হয়। সো এই জেনারেটরটা একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার জেনারেট করে, ধরলাম এই পাওয়ারটা জেনারেট করছে পি। সো এই পাওয়ারটাকে আমরা ট্রান্সমিট করব কিসের থ্রুতে? ট্রান্সমিশন লাইনে। কিসের থ্রুতে? একটা ট্রান্সফর্মার দিয়ে। কেন ট্রান্সফর্মার দিয়ে? কারণ আমাদের এই জেনারেটর যে ভোল্টেজটা থাকে সেটা নর্মালি লো ভোল্টেজ হয়, নর্মালি এটা 11 কেভি রেঞ্জের হয়। সো 11 কেভি যদি ভোল্টেজ হয় তাহলে এটাকে আমরা স্টেপ আপ করব। স্টেপ আপ করার কারণটা কি? স্টেপ আপ করলে আমরা জানি যে ট্রান্সফর্মার পাওয়ার কিন্তু ট্রান্সফর্ম করতে পারে না। ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে যে পাওয়ার থাকবে সেকেন্ডারি সাইডেও কিন্তু সেম পাওয়ারই থাকবে, অর্থাৎ P1 ইকুয়াল টু P2। সো P1টা কি? P1 ইকুয়াল টু হচ্ছে I1 ইন্টু V1, আর P2টা কি? P2টা হচ্ছে I2 ইন্টু V2। সো ভোল্টেজ যদি আমরা আপ করি, যত বেশি ভোল্টেজ আপ করব সেকেন্ডারি কারেন্ট কিন্তু তত কমবে। এখানে আমাদের দেখতে পাচ্ছি কি প্রাইমারি সাইডে 11 কেভি, 11 কেভি হলে এই সাইডে কারেন্ট বেশি থাকবে, আর এই সাইডে কি ভোল্টেজ বেশি, সেকেন্ডারি সাইডে ভোল্টেজ বেশি হলে কি হবে? কারেন্ট কম হবে। সো কারেন্ট কম হলে আমাদের অ্যাডভান্টেজটা কি? আই স্কোয়ার লস কম হবে, তারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কমে যাবে, তারের ক্রস সেকশনাল এরিয়া যদি কমে যায় তাহলে কস্ট কমে যাবে। সো এই নানা কারণে আমরা কি করি, পাওয়ারটাকে ভোল্টেজটাকে আপ করি। এখন ভোল্টেজটাকে কতটুকু আপ করব? এটা কি 132 কেভি আপ করব, না 230 কেভি আপ করব, না 400 কেভি আপ করব? এটা ডিপেন্ড করে কত দূরে আমি এটাকে ট্রান্সমিট করতেছি পাওয়ারটাকে। যত দূরে আমি ট্রান্সমিট করব ভোল্টেজটা আমার তত বেশি বাড়াতে হবে, তাহলে আমাদের লসের পরিমাণটা কমে আসবে। কারণ আমাদের লাইনের তো একটা রেজিস্ট্যান্স আছে, লাইনেরও একটা রেজিস্ট্যান্স আছে। তো যে পিওর কন্ডাক্টর হলেও লাইনের রেজিস্ট্যান্স আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ। সো এল যত বেশি হবে, লেন্থ যত বাড়বে, রেজিস্ট্যান্সটার সাথে কিন্তু এটার সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল। সো লেন্থ বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্সও বাড়তে থাকবে।
সো রেজিস্ট্যান্স বাড়তে থাকলে লসটাও বাড়তে থাকবে। সো এই কারণে লং অ্যান্ড হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন যেটা হয় সেটা সাধারণত 400 কেভি। সো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখাচ্ছি যে 400 কেভিতে আমরা পাওয়ারটাকে ট্রান্সমিট করলাম। এরপরে কি দেখতে পাচ্ছি এখানে একটা ট্রান্সফর্মার যেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, যেটা 400 কেভি বাই 132 কেভি। কারণ 132 কেভি কেন? কারণ 132 কেভি কনজিউমারও আছে। বড় বড় যে সিমেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে বা বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো 132 কেভি সরাসরি ফিট করে। বড় 132 কেভি লাইনের জন্য 132 কেভি যেহেতু সরাসরি ফিট করে, তার মানে এই 132 কেভিও কনজিউমার আছে। সো এখানে আমাদের 400 কেভি বাই 132 কেভি একটা সাবস্টেশন লাগবে। এটা কিন্তু স্টেপ ডাউন সাবস্টেশন, আর এখানে আমরা ফার্স্টে আমাদের অবশ্যই স্টেপ আপ করতে হবে, এবং এরপরে ধাপগুলো সব হচ্ছে স্টেপ ডাউন। তারপর 132 কেভি পরে এটাকে আমরা আবার 11 কেভিতে কনভার্ট করলাম। 11 কেভি পরে আমাদের একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থাকবে যেটা হচ্ছে গিয়ে 11 কেভি বাই 400 ভোল্ট। এই 400 ভোল্টের পরে আমাদের এই ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে বিভিন্ন এরিয়ায় লোডগুলো আমাদের ডিস্ট্রিবিউট হবে। এগুলোকে আমরা বলি লোড ব্রেক সুইচ। এই লোড ব্রেক সুইচের মাধ্যমে বিভিন্ন এরিয়ায় লোডগুলো ডিস্ট্রিবিউট হবে। সো এখানে আমরা দেখি একটু এই যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারটা, এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারটা কিভাবে কানেক্টেড থাকে। এটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন লাইন। আমরা যদি বাইরে যাই, বাইরে রাস্তার মধ্যে দেখি, তাহলে কিন্তু আমরা পোল মাউন্টেড যে ট্রান্সফর্মারগুলো আছে পোলের সাথে মাউন্ট করা থাকে, সেই ট্রান্সফর্মারগুলো যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এই এর উপরে 3টা লাইন চলে গিয়েছে। এই লাইনগুলো হচ্ছে 11 কেভি লাইন। 11 কেভি বলতে আমরা লাইন টু লাইন ভোল্টেজ বুঝছি। 11 কেভি মানে লাইন টু লাইন ভোল্টেজ। এই লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 11 কেভি। সো এখানে একটা তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারকে কম্বাইন করে 3 ফেজ করা হয়েছে। এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, এটা একটা সিঙ্গেল ফেজ, এবং এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। এই সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারটাকে কানেকশন ডায়াগ্রামটা হচ্ছে ডেল্টা ওয়াই। কিভাবে ডেল্টা ওয়াই হবে? এই যে প্রাইমারি সাইডে অর্থাৎ 11 কেভি সাইডটা কি কানেক্টেড? ডেল্টা। এখানে কয়টা লাইন? 3টা। এই একটা, দুইটা, 3টা। সো এখানে আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্মারে কিন্তু আমাদের একটা লাইন ঢুকছে। সো এটা হচ্ছে কি ডেল্টা কানেক্টেড। এটা হচ্ছে প্রাইমারি সাইড। এই সাইড হচ্ছে প্রাইমারি সাইড। এই যে এই সাইডটা প্রাইমারি সাইড। আর সেকেন্ডারি সাইডটা হচ্ছে কি আমাদের ওয়াই কানেক্টেড। ওয়াই কানেক্টেড মানে কি? 4টা টার্মিনাল থাকবে। 4টা টার্মিনালের মধ্যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা টার্মিনাল চলে গেছে। এই একটা টার্মিনাল, 2টা টার্মিনাল, এই যে 3টা টার্মিনাল, আর আরেকটা টার্মিনাল হচ্ছে কমন, অর্থাৎ প্রত্যেকটা লাইনের সাথে এটা একটা কমন টার্মিনাল থাকবে, আর এটা ফেজ থেকে যাবে। সো এটা হচ্ছে কি আমাদের কমন টার্মিনাল। সো কমন টার্মিনাল থেকে আমরা যদি লাইনে ভোল্টেজ মাপি তাহলে দেখবো যে এটা 220 ভোল্ট। আর যদি লাইন টু লাইন ভোল্টেজ মাপি তাহলে আমরা দেখবো যে এটা 400 ভোল্ট লাইন। সো এটা হচ্ছে কি 400 ভোল্ট লাইন। সো 400 ভোল্ট লাইন এখান থেকে চলে যাবে। 400 ভোল্ট থেকে আমরা মাদার সার্কিট ব্রেকারের মাধ্যমে যার যার রিকোয়ারমেন্টস সে অনুযায়ী লোডগুলা কানেক্টেড হবে। সো এখানে ধরলাম যে একটা পার্টিকুলার এরিয়া, এটা আরেকটা এরিয়া, এটা আরেকটা এরিয়া। সো এটা লোড ব্রেক সুইচ। এই লোড ব্রেক সুইচের মাধ্যমে আমাদের লোডগুলা ডিস্ট্রিবিউট হবে। এটা হচ্ছে কি আমাদের জেনারেটিং স্টেশন থেকে, এটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, আর এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন সিস্টেম। অর্থাৎ এই সুইচগুলোর মাধ্যমে আমরা কি করব? লোডগুলোকে ডিস্ট্রিবিউট করব। সো যদি লোড শেডিং করার দরকার লাগে তাহলে কি করব? এই সুইচগুলো অফ করে দিলে ওই পার্টিকুলার এরিয়াটা সিস্টেম থেকে কি হয়ে যাবে? ডিসকানেক্টেড হয়ে যাবে। সো এটা কিন্তু এরিয়া, এটা একটা বাসাও হতে পারে বা একটা এরিয়াও হতে পারে। সো এই এরিয়াটা কিন্তু সিস্টেম থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। সো ওভারলোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই লোড ব্রেক সুইচটাকে অন বা অফ এর মাধ্যমে আমরা কিন্তু লোডটাকে কন্ট্রোল করতে পারবো। সো এটা জেনারেটিং স্টেশন, এটা ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে কিন্তু অনেকগুলো ভোল্টেজ লেভেল আছে। 11 কেভি, 400 কেভি, 132 কেভি, 400 ভোল্ট। সো বিভিন্ন ধরনের ভোল্টেজ লাইন আছে। সো বিভিন্ন জায়গায় ফল্ট হতে পারে। তাহলে আমরা দেখি কোথায় কোথায় ফল্ট হতে পারে। সো এই 5টা লোকেশন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ফল্ট হতে পারে। এখানে ফল্ট হলে আমাদের জেনারেটর দিয়ে এখানে কারেন্ট যাবে। সো এখানে ফল্ট মানে জেনারেটরে ফল্ট। সো এখানে ফল্ট হতে পারে ট্রান্সমিশন লাইন, 400 কেভি লাইনে ফল্ট হতে পারে, 132 কেভি লাইনে ফল্ট হতে পারে, 11 কেভি লাইনে ফল্ট হতে পারে, অথবা 400 ভোল্ট লাইনে ফল্ট হতে পারে, অথবা লোডেও ফল্ট হতে পারে। সো বিভিন্ন লোকেশনে ফল্ট হতে পারে। সো বিভিন্ন লোকেশনে যদি ফল্ট হয় আমাদের কি করতে হবে? শুধুমাত্র যে জায়গায় ফল্ট হচ্ছে শুধু সেই পোর্শনটা সিস্টেম থেকে ডিসকানেক্ট করতে হবে। যদি 400 ভোল্ট লাইনে ফল্ট হয় তাহলে 400 ভোল্ট লাইনকে ডিসকানেক্ট করতে হবে। যদি 400 কেভি লাইনে ফল্ট হয় তাহলে 400 কেভি লাইনে ফল্ট 400 কেভি লাইনকে আইসোলেট করতে হবে। তার মানে আইসোলেট করা মানে কি? আইসোলেট করা মানে প্রত্যেকটা লোকেশনে আমাদের সার্কিট ব্রেকার লাগবে। তাহলে আমরা দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে এখন এই যে বক্সগুলো যেগুলো দেখতে পাচ্ছি গ্রিন কালারের,
এগুলো হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকার। এগুলো প্রত্যেকটা লোকেশনে আমরা সার্কিট ব্রেকার ইনস্টল করলাম, প্রত্যেকটা লোকেশনে সার্কিট ব্রেকারকে ইনস্টল করলাম। যে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লোকেশনে সার্কিট ব্রেকার এখন ইনস্টলড অবস্থায় আছে। সো যদি 1 নাম্বার লোকেশনে ফল্ট হয় তাহলে কোন সার্কিট ব্রেকারটা অপারেট করবে? আমরা যদি একটু দেখি ভালো করে যে এইখানে যদি 1 নাম্বার লোকেশনে ফল্ট হয় তাহলে ফল্ট কারেন্ট কোন দিকে যাবে? এই দিক দিয়ে ফল্ট কারেন্ট কিন্তু ফ্লো হবে, এই দিক দিয়ে কিন্তু বাইপাস হয়ে যাবে। এই কারেন্টটা কিন্তু আর এই দিক দিয়ে আসবে না। কেন আসবে না? কারণ এখানেই শর্টেজ পাথ। তার মানে এখানে দিয়ে যদি ফল্ট হয় তাহলে আমাদের এই সার্কিট ব্রেকারটা কিন্তু অপারেট করবে, এই সার্কিট ব্রেকারটা অপারেট করবে। কিন্তু 2 নাম্বার লোকেশনে যদি ফল্ট হয় তাহলে ফল্ট কারেন্ট কিন্তু এখন এই দিক দিয়ে আসতেছে। সো এই দিক দিয়ে যদি আসে তাহলে আমাদের কিন্তু এই সার্কিট ব্রেকারটা অপারেট করবে। এই সার্কিট ব্রেকারটা মানে হচ্ছে এখানে যদি আমরা দেখি একটু খেয়াল করে যে এই সার্কিট ব্রেকারটা অপারেট করবে, অর্থাৎ যে জায়গায় ফল্ট হবে শুধুমাত্র সেই সার্কিট ব্রেকারটা অপারেট করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 2 নাম্বার লোকেশনে যদি ফল্ট হয় তাহলে দেখা যাচ্ছে যে এই সার্কিট ব্রেকারটা অপারেট করবে। তাহলে আমরা এখানে আরেকটা সার্কিট ব্রেকার কেন দিলাম? এখানে তো সার্কিট ব্রেকার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দরকার নাই, কিন্তু কেন দরকার সেটা বলছি। যে জেনারেটিং যদি এই সিস্টেমটা রেডিয়াল সিস্টেম হয়, রেডিয়াল সিস্টেম মানে কি? জেনারেটর এখানে একটা, অর্থাৎ পাওয়ার ফ্লো হবে শুধুমাত্র এক ডিরেকশনে। অর্থাৎ এখান থেকে কিন্তু পাওয়ার আসতেছে, পাওয়ার কিন্তু এদিক থেকে আসতেছে না, অপোজিট ডিরেকশন থেকে কিন্তু কোনো পাওয়ার আসছে না। সো সেক্ষেত্রে আমাদের যদি এখানে ফল্ট হয় এই সার্কিট ব্রেকারই থাকবে। কিন্তু যদি এরকম হয় সিস্টেমটা, যে আমি যদি দেখাই একটু, যে এখানে আরেকটা জেনারেটিং স্টেশন আছে এবং জেনারেটিং স্টেশনটা এটার সাথে এই 11 কেবির সাথে কানেক্টেড, প্যারালাল সিস্টেম। এই জেনারেটরটা এখন এই লাইনের সাথে কানেক্টেড এই পাশে। তাহলে কি হবে? যদি দুইটা জেনারেটর এভাবে কানেক্টেড থাকে তাহলে আমাদের আরেকটা কারেন্ট কিন্তু এই দিক দিয়ে আসার একটা প্রভিশন ক্রিয়েট হবে। সো এখানে কিন্তু এখন দুইটা কারেন্ট আসলো, একটা কারেন্ট এই জেনারেটর থেকে আসবে, আরেকটা কারেন্ট কিন্তু এই জেনারেটর থেকে আসবে এই ফল্টের কারণে। তাহলে এই দুইটা কারেন্টকে যদি ইন্টারাপ্ট করতে হয় তাহলে আমাদের এই ট্রান্সমিশন লাইনে দুই মাথায় দুইটা সার্কিট ব্রেকার অবশ্যই পুট করতে হবে। এটা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার। जी सर। জি স্যার। জি স্যার। তার মানে এই যে সার্কিট ব্রেকারগুলো আমরা প্লেস করলাম, সার্কিট ব্রেকারগুলো প্লেস আমাদের কিভাবে করতে হবে? এমন ভাবে আমাদের প্লেস করতে হবে যেন কোনো আনপ্রোটেক্টেড এরিয়া সিস্টেমের ভিতরে না থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা যদি এখানে এই বাইডিরেকশনাল ফিডারের সময়, বাইডিরেকশনাল ফিডার মানে পাওয়ার ফ্লো যখন দুই ডিরেকশন থেকে হবে, অর্থাৎ দুইটা প্যারালাল জেনারেটর যখন থাকবে তখন দুই ডিরেকশন থেকে পাওয়ার ফ্লো হওয়ার একটা প্রভিশন থাকবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুই সাইডে সার্কিট ব্রেকার লাগাতে হবে। আদারওয়াইজ কি হবে? আমি যদি এক সাইডে সার্কিট ব্রেকার লাগাই, এই সাইড থেকে কিন্তু কারেন্ট, অর্থাৎ আমাদের এই পোর্শন থেকে কিন্তু কারেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু এই দিক থেকে ফ্লো হতেই থাকবে। সো এই কারেন্টটাকে কিন্তু এই সাইডটা কিন্তু আমাদের আনপ্রোটেক্টেড রয়ে যাচ্ছে। সো এই জন্য আমাদের বোথ সাইডে সার্কিট ব্রেকার থাকতে হবে। সিমিলারলি 3 নাম্বার লোকেশনে যদি ফল্ট হয় সেক্ষেত্রেও আমাদের কয়টা কারেন্ট হবে? সেক্ষেত্রেও আমাদের দুইটা কারেন্ট হবে, একটা হচ্ছে এই জেনারেটর থেকে আসবে, আরেকটা হচ্ছে এই জেনারেটর থেকে আসবে। তার মানে দুইটা জেনারেটরের কারেন্টকে ইন্টারাপ্ট করার জন্য আমাদের কি করতে হবে? দুইটা জেনারেটরকে ইন্টারাপ্ট করার জন্য আমাদের দুই পাশে দুইটা সার্কিট ব্রেকার থাকতে হবে। সো এভাবে আমরা প্রত্যেকটা লোকেশনে সার্কিট ব্রেকার পুট করেছি যে ফল্ট কারেন্ট যেন সর্বক্ষেত্রে আমাদের ইন্টারাপশনে আসে। আচ্ছা, সো এখানে আমাদের কি কি প্রোটেকশন আসবে? তাহলে আমাদের আসবে হচ্ছে 1 নাম্বার যেটা, সেটা কি? জেনারেটর প্রোটেকশন। জেনারেটর প্রোটেকশন 2 নাম্বারে কি আসবে? ট্রান্সফর্মার প্রোটেকশন। 3 নাম্বারে আসবে লাইন প্রোটেকশন। লাইন প্রোটেকশন বলতে এখানে 400 কেভি থেকে শুরু করে 400 ভোল্ট লাইন, প্রত্যেকটা লাইনকে আমাদের প্রোটেকশন দিতে হবে। এরপরে কি আসবে? বাস বার প্রোটেকশন। প্রত্যেকটা বাস বারকে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। লাইনের সাথে আমাদের বাস বার কানেক্টেড থাকে প্যারালাল লাইনের জন্য, সো এই বাস বারকে প্রোটেকশন দিতে হবে। এরপরে আসবে ফিডার প্রোটেকশন। ফিডারকে প্রোটেকশন দিতে হবে, অর্থাৎ ফিডার হচ্ছে গিয়ে এগুলা, অর্থাৎ যেটা লোডের সাথে কানেক্টেড থাকবে। সো এই ফিডার গুলাকে আমাদের প্রোটেকশন দিতে হবে। এরপরে কি আসবে? আমাদের লোড প্রোটেকশন। ফাইনাল স্টেজে গিয়ে আমাদের লোড প্রোটেকশন। সো এই সুইচ গিয়ার এন্ড প্রোটেকশনের মধ্যে এই কমপ্লিট যে সিস্টেমটা, এই কমপ্লিট সিস্টেমটাকে প্রোটেকশন দিতে হবে। পুরো হোল সিস্টেমটাকে আমাদের প্রোটেকশন দিতে হবে, এমন ভাবে প্রোটেকশন দিতে হবে যেন কোনো আনপ্রোটেক্টেড এরিয়া সিস্টেমের ভিতরে না থাকে। সো এই সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন সাবজেক্টের মধ্যে আমাদের একটা পার্ট থাকবে জেনারেটর প্রোটেকশনের উপরে, একটা ট্রান্সফর্মার প্রোটেকশনের উপরে, একটা ট্রান্সমিশন লাইন প্রোটেকশনের উপরে,
আর লোড প্রোটেকশনের উপরে এবং বাসবার প্রোটেকশনের উপরে। সো বিভিন্ন এই টপিকসগুলা এইগুলা আমরা আস্তে 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 করে সবগুলা টপিকস আমরা কভার করব। নাও এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো আজকের লেকচার এ পর্যন্তই। লেকচার পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা এই প্রবলেমগুলো আমরা ডিসকাস করতে পারি, অথবা এই এতদূর পর্যন্ত যা আমরা বললাম তার এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করতে স্যার পারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই জিনিসটা যদি স্যার একটু আরেকবার বলতেন স্যার, মানে এটার মানে ওই লসটা স্যার এটা। আচ্ছা, আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ, এটা তো জানো সবাই তাই না? এটা 1-1 আমরা পড়ে আসছি যে একটা লাইনের রেজিস্ট্যান্স বের করার ফর্মুলাটা হচ্ছে এটা, রো এল বাই এ। রোটা হচ্ছে একটা রেজিস্টিভিটি হচ্ছে এক এক ধরনের মেটেরিয়ালসের এক এক ধরনের। যেমন কপারের ক্ষেত্রে রেজিস্টিভিটি একরকম হবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একরকম হবে, টিনের ক্ষেত্রে একরকম হবে। সো এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এক একটার জন্য রেজিস্টিভিটি এক এক রকমের। সো এটাকে আমরা বলতেছি রো। সো এটা কনস্ট্যান্ট টার্ম, এক একটা মেটেরিয়ালসের জন্য এক এক ধরনের। আর এলটা হচ্ছে লেন্থ মানে যত লেন্থ বাড়বে, লাইনের লেন্থ যত বাড়বে তত তার রেজিস্ট্যান্স বাড়বে, ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে তার ক্রস সেকশন, অর্থাৎ লাইনটা যত মোটা হবে রেজিস্ট্যান্সটা তত কম হবে, লাইনটা যত সরু হবে তত রেজিস্ট্যান্সটা বেশি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, আর লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো আমার ট্রান্সমিশন লাইনটা যদি অনেক লম্বা হয় তার মানে আমাদের লেন্থটা বেড়ে যাচ্ছে। সো লেন্থ যদি বেড়ে যায় রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আর রেজিস্ট্যান্স বেড়ে গেলে প্রবলেমটা কি? আই স্কোয়ার আর লস, আই স্কোয়ার ইন্টু আর। আর বাড়লে লসের পরিমাণ বাড়বে, আর কমলে লসের পরিমাণ কমবে। এখন আই স্কোয়ার, আই যেহেতু স্কোয়ার টাইমস হারে বাড়তেছে সেহেতু রেজিস্ট্যান্সের তুলনায় আমাদের আইটাকেই প্রাধান্য বেশি দিতে হবে। সো আইকে যেহেতু আইটাকে আমরা যদি কমাতে পারি তাহলেই আমাদের কিন্তু লসটা কম হবে, কারণ রেজিস্ট্যান্সটা যেহেতু লাইনের সাথে সরাসরি প্রপোর্শনাল। সো এই কারণে আমাদের লাইন যত বড় হবে এটাকে তো কমানোর উপায় নেই, আমাদের তো পাওয়ারটা দূরে ট্রান্সমিট করতেই হবে। সো এটাকে কমানোর কোনো তো উপায় নেই, আমাদের উপায় একটাই, সেটাকে আমাদের হচ্ছে কারেন্টটাকে কমানো। আর কারেন্টটাকে কমানোর জন্যই আমাদেরকে কি করতে হবে? স্টেপ আপ করতে হবে। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। কোনো স্লাইড, আমি অলরেডি স্লাইডগুলো কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, ওটা তুমি একটু কালেক্ট করে নিও। বলো। স্যার ট্রান্সফরমারে তো ওভারলোডের সময় এক্সট্রা একটা কারেন্ট ফ্লো করে, তো স্যার ওই এক্সট্রা কারেন্ট ফ্লোর জন্যই তো রিপেলিং একটা ফোর্স আসে যেটার জন্য ইলেকট্রোডাইনামিক ড্যামেজটা হয়, কিন্তু স্যার আন্ডারলোডের সময় জিনিসটা কিভাবে কাজ করে ড্যামেজটা? ড্যামেজ হবে না তো, আমাদের আন্ডারলোডের ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রবলেমটা হয় না। আন্ডারলোডের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ইনসুলেশন ড্যামেজ হয়, আন্ডারলোডের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা বেশি থাকে। আন্ডারলোড মানে হচ্ছে আমাদের তো পাওয়ারটা তো ফিক্সড, পাওয়ার যেহেতু ফিক্সড সেহেতু কারেন্টটা কম, মানে কারেন্ট যখন আন্ডারলোড মানে কারেন্ট কম মানে ভোল্টেজ বেশি। সো ভোল্টেজ বেশি হলে ইনসুলেশন লেভেল বাড়াতে হবে, ইনসুলেশন ড্যামেজ হবে। আর ওভারলোডের ক্ষেত্রে কারেন্ট বেশি হলে রিপেলিং ফোর্স বেশি হওয়ার একটা পসিবিলিটিস থাকবে, অর্থাৎ ইলেকট্রোডাইনামিক ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটিস থাকবে। মানে স্যার আন্ডারলোডের সময় ইলেকট্রোডাইনামিক ড্যামেজটা হয় না? ইলেকট্রোডাইনামিক ড্যামেজটা হবে না, কারণ আমাদের এটা তো বুঝতেই পারছি যে আন্ডারলোডের ক্ষেত্রে কারেন্ট কম মানে আমাদের এর চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে সেটার স্ট্রেংথটা খুবই কম। আর স্ট্রেংথ যদি কম হয় তো আরেকটা পাশে যে কন্ডাক্টর বা পাশে যে মেটাল বডি থাকবে সেটার ভিতরে কারেন্টের ভ্যালুটা খুবই নমিনাল হবে। সেই নমিনাল কারেন্টের কারণে আমাদের ওইটার ফ্লাক্স যেটা হবে সেটাও খুবই স্মল স্ট্রেংথ হবে। সো এর জন্য আমাদের একটা এই ফোর্সটা অত বেশি, রিপেলিং ফোর্সটা অত বেশি হবে না। নেক্সট কোশ্চেন। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন নাই? স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের লেকচার এই পর্যন্ত। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি যে বলেন আর ইকুয়াল টু রো এল বাই এ,
তো আমাদের যদি ক্রস সেকশন এরিয়া যদি বাইরে যায় তাহলে তো হচ্ছে রেজিস্ট্যান্স কমে যাবে। তো ফিউজে আমরা দেখি হুম, যে অনেক সময় যে কপারের অনেক হ্যাঁ চিকন বলো। একটা তার দেয়, ওখানে কি আমাদের রেজিস্ট্যান্স বেশি দরকার হয়? কেন silicon wire ইউজ করি? কারণ সবচেয়ে উইকেস্ট পার্ট। একটা লোডকে যখন আমরা প্রোটেকশন দিব, এই লোডকে প্রোটেকশন দেওয়ার সময় লোডের তো একটা রেজিস্ট্যান্স থাকবে, লোডের তো নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকবে। জি তো স্যার। আমরা চাবো কি, এই যে লোডটাকে প্রোটেকশন দিতে, কার মাধ্যমে দিতে? ফিউজের মাধ্যমে দিতে। সো যখন ওভার কারেন্ট হবে তখন কে আগে পুড়বে? অবশ্যই ফিউজকে আগে পুড়তে হবে, তাহলেই তো প্রোটেকশন হবে। সো জি ফিউজকে স্যার। পুরানোর জন্য আমাদের কি করতে হবে, এই রেজিস্ট্যান্সটা যত কম হবে তত কি হবে, এই রেজিস্ট্যান্স কমানোর জন্য এটা থিন ওয়্যার হয়। সো 1/A যত থিন হবে তা আমরা বুঝতে পারছি তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। রেজিস্ট্যান্স বেশি হলে কি হবে, আইস করার লসটা তার ভিতর দিয়ে বেশি হবে। তার মানে আমাদের এটা ড্যামেজ হবে সবার আগে। ড্যামেজই তো করতে চাই, ফিউজ তো শর্ট সার্কিট কন্ডিশন আমরা তো ড্যামেজই করতে চাই, লোড তো ড্যামেজ করতে চাই না। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে নেক্সট ক্লাস আবার ইনশাআল্লাহ দেখা হবে। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম